এই যে এখানে প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি নাকি সিলেটে, আপনারা সিলেটের মানুষ অনেক সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য জানি না। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, পিচ টিপ ঘাট আর সবকিছু মাথা ব্যথা হয়ে গেছে। আপনারা চলাফেরা করেন কেন? রাস্তার এত বেহাল দশা, এগুলা কি ঠিক হবে না? এই যে সিলেটের সাংবাদিক ভাইয়েরা, আপনারা একটু রাস্তাগুলো দেখাইবেন মিডিয়ার মাধ্যমে। এত বাজে অবস্থা রাস্তার, যেমন যার পকেটে টাকা আছে রয়্যাল বিমান দিয়ে হলো এয়ারপোর্টে নিয়ে উত্তরা থেকে হলো ঢাকাতে কাজকর্ম করে, তো যে মানুষটা এখানে গরিব, যার পকেটে টাকা নাই, শ্রমিক, ওনার যদি ওয়াইফ অসুস্থ হয় তাহলে উনি কিভাবে ঢাকায় নিয়ে যাবে? ওটা যাইতে চাইতে তো হলো বেবি হয়ে যাবে। এই পরিস্থিতি আমরা চাই না, এটার উন্নয়ন করতে চাই। একমাত্র এক আল্লাহকে ভয় পাই, আর কাউকে ভয় পাই না। সিলেট একটা সমৃদ্ধির শহর। এখানে আমি শুনেছি জামাত, বিএনপি, এনসিপি, জাগপা, খেলাফত মজলিস, নেজাম ইসলামের পার্টি সব দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এবং সবাই সবার মধ্যে দেখি ফ্যামিলির মধ্যে বিয়া শাদী সবকিছু দেয়, অর্থাৎ রাজনৈতিক ফ্যামিলির মধ্যে এখানে সবকিছু হয় এবং কেউ কারো কোনো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বিশেষজ্ঞান এই ধরনের কোনো রাজনীতি হয় না এখানে। তবে এখানে আরেকটা জিনিসও হয়, প্রাণ প্রকৃতি সবাই আমাদের একসাথে মিলে ধ্বংস করে। সেই জন্য আমি কয়েকটা কথা বলবো আজকে সিলেটে। প্রথমত, আমাদের এক ভাই আছেন, এই যে শহীদ শরীফ ওসমান হাদি ভাই, সবাই নাম জানেন, চিনেন তো নাকি? ওনাকে হলো বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য দিনের উপরে মাথার এই পাশে গুলি করে খুন করা হয়েছে এবং গুলি এই পাশ দিয়ে ঢুকেছে, ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। আমরা দীর্ঘদিন, আজকে ৭৫তম দিন যাচ্ছে বা তার চেয়েও বেশি, সরকারের কাছে আকুতি জানাচ্ছি যে এটা বিচার প্রক্রিয়া নিয়ে সামনে আগানোর জন্য। কিন্তু আমরা ব্যক্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি, জজ মিয়া নাটক হইতে পারে, কিন্তু শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ড বিচার নিয়ে আমরা এক চুল পরিমাণও পিছপা হব না ইনশাআল্লাহ। এই বিচার বাংলাদেশে হতে হবে। এই বিচারের ক্ষেত্রে যদি প্রশাসনের থেকে শুরু করে ওপারের কেউ যেখানে যে থাকুক না কেন, কুশীলভ কেউ থাকে, যত বড় হেডামহলা হোক না কেন, জনগণের আদালতে ইনশাআল্লাহ আমরা তার বিচারের কাজ করায় নিয়ে আসবো তাকে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যেটা আমি ইশতেহারে বলেছিলাম, দেখেন আমাদের তরুণদের কিন্তু চাকরি নাই, তরুণরা ব্যবসা বাণিজ্য করতে পারছে না। যদি এটা না করতে পারে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হবে না। আর সেটাতে বাধা কোন জায়গায়? একটা তরুণের দুইটা পদ্ধতি, হয়তো সে কোনো দোকানে চাকরি নিবে বা ব্যবসার চাকরি নিবে, কিন্তু ব্যবসায়ী ভাই যদি চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ হয়ে, সন্ত্রাসের কারণে অতিষ্ঠ হয়ে, দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে তার ব্যবসা দিন দিন হলো বিস্তৃত করতে না পারে, তাহলে একটা কর্মজীবীর জায়গায় উনি কিন্তু তৃতীয় চতুর্থ জনকে চাকরি দিতে পারবেন না। যদি না দিতে পারেন তাহলে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় তাহলে তরুণদের মধ্যে ডিপ্রেশন বাড়বে, রাষ্ট্রের স্ট্যাবিলিটি আসবে না। রাষ্ট্রের যদি স্ট্যাবিলিটি না আসে তাহলে বাহিরের যে রাষ্ট্রগুলো সেগুলো এখানে এই ফায়দা বা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আবার এই তরুণরা যদি ব্যবসা করতে যায়, সেখানে যাওয়ার পরে তাদেরকে প্রথমে বলা হয়, বাবা পকেটে টাকা আছে, আমাকে একটু ঘুষ দিয়ে যান। এই জন্য সে তখন ঘুষও দিতে পারে না, তার ব্যবসায়িক একটা লাইসেন্স পায় না এবং সে ব্যবসার মধ্যে ঢুকতে পারে না। তো তাহলে আমরা যদি আমাদের তরুণদের যদি আপনারা এমন একটা পরিস্থিতি চালানো রাখেন যে এখানে শুধু গ্যাংস্টার মাফিয়া এবং সরকারের আনুকূল্যে যারা যাবে তারাই ব্যবসা করবে, তারাই বাণিজ্য করবে এবং তাদের মদতেই পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় নদী ঘাট বালু গাছ কোনো কিছু তাদের নজর থেকে হলো বাদ যায় না, সব কিছু তারা দখল নিয়ে তারাই ব্যবসা করবে। তাহলে আমাদের বাংলাদেশের তরুণদের কি হবে? আমরা এই কষ্টটা আপনাদের কাছে রাখতে চাই। তো আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হলো হয়তো আমাদের মৃত্যু অথবা আমাদের ফাইট করে সামনে আগাইতে হবে। আমাদের অধিকার কেউ ওনারা দিবে না, ওনারা হলো ওল্ড গার্ডস, ওনারা একটা পুরাতন বন্দোবস্ত আছে যে সব কিছুতে রাজি আছে, কিন্তু আমার হলো জায়গাটা ছাড়তে রাজি নয়। ভাই আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু দুই নাম্বারই করবেন না। গ্যাংস্টার মাফিয়াবাজি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে কিভাবে আপনাকে সাইজ করতে হয় আমরা সেটা অক্ষরে অক্ষরে জানি। রোজা রমজান যাচ্ছে, বাংলাদেশে এখন একটাই পার্টি, সেটা হলো ইফতার পার্টি। আমরা মাঠে নামবো না, মাঠে নামতে নামতে আমরা ক্লান্ত এবং সেখানে মাঠে তো নামার পরে আমাদের হসপিটালে ভর্তি হতে হয়। এমন একটা অবস্থা, আমাদের হসপিটালে যে গিয়ে
এই যে সরকারের আন্দোলন এগুলাতে যে চিকিৎসা দিব সেই টাকাটাও আমাদের পকেটে নাই। এমন পরিস্থিতিতে তরুণদের যদি আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে তাদের, যেটা শেখ হাসিনা নিয়ে গিয়েছিল, যে আমরা কথা বলতে পারি না, কথা বললে রাজাকার বইলা হলো জেলে নিয়ে যাইত, নামাজ পড়লে শিবির বইলা নিয়ে যাইত, এবং আমরা চাইছি হলো চাকরি, ওইখানে চাকরি দিতে হলো ছাত্রলীগের, চাকরি দিতে হলো যুবলীগের, আওয়ামী লীগের। আমরা কিন্তু ছান করে দিচ্ছি হলো তার রাজত্ব, এখন হলো ইন্ডিয়া পালায় আছে। এই জন্য আমরা বলবো বাংলাদেশের সবচেয়ে জঘন্য একটা কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রশাসনে হলো দলীয় লোক দেওয়া, এবং প্রশাসনে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একজন সুইটের ব্যবসায়ীকে এনে বসায় দিচ্ছে। দেখেন না আপনারা বিভিন্ন জায়গায় এই যে দুদক, যে দুদকের মধ্য দিয়ে কালো বিড়ালগুলো, আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, তাদেরকে ধরবে। সব গ্যাংস্টার এতদিন মালয়েশিয়া পালায়া ছিল, থাইল্যান্ড পালায়া ছিল, বিভিন্ন রাষ্ট্রে নেপালে পালায়া ছিল, এগুলো সবগুলো এখন দেশের ভিতরে ঢুকছে। আমরা এই নতুন বাংলাদেশে তো তাদেরকে আসলে চাই না। কারণ আপনি যদি করতে হয়, আপনি হেদায়েতের পথে আসতে হবে। যদি হেদায়েতের পথে না আসতে পারে, আমরা প্রতিদিন তাবলীগের পরে আপনার তাবলীগের মতো করে আপনার ঘরে যাব, হেদায়েতের দাওয়াত দিব। আল্লাহর রাস্তায় চাঁদাবাজি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় দুর্নীতি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় আপনারা সন্ত্রাসী কাজগুলো বন্ধ করেন। আমরা এখনো আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছি, সংসদের সুযোগ দিচ্ছি। আমি শেষ করছি, যদি সংসদের না হন তাহলে আপনারা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তরুণদের মোকাবেলা করবেন। এখন আমরা কথা বলছি, কিন্তু সামনে কিন্তু আমরা কথা বলবো না। আমাদের এখন মুখ চলতেছে, সামনে সবকিছু চলবে। আমাদের হয়তো মৃত্যু অথবা নতুন বাংলাদেশ গঠন, এক চুলো কেউ এটা থেকে আমাদেরকে সরাইতে পারবে না, কারণ আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এটাই হলো আমাদের জীবনের, যিনি রিজিক দাতা, মালিক দাতা, ওনাকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমাদের গুনার টাইম নেই।